সময়টা তখন 1998 সাল। দেশ জুড়ে তখন রাজনৈতিক অস্থিরতা, সরকারের পতন, অর্থনৈতিক বিপর্যয়। সে সময় গ্রামের অনেকেই বিশ্বাস করতে শুরু করে এই দুর্ভিক্ষ হচ্ছে কালো জাদুর প্রভাবে। আর এই কালো জাদুকর ও রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হয় এক দ্বন্দ্ব, যেই দ্বন্দ্বের ফলে স্মৃতির পাতায় গেঁথে থাকে এক ভয়ঙ্কর ঘটনা, ডিগের সানটেট, ইন্দোনেশিয়ার ইতিহাসের এক বাস্তব গণহত্যা, যেখানে শত শত মানুষদেরকে শুধুমাত্র কালো জাদুর সন্দেহের বশে নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল। আর এই ভয়াবহ সময়ের মাঝেই বানিয়ঙ্গি গ্রামের মাদ্রাসার ভেতরে ঘটে গিয়েছিল এমন একটি ঘটনা যা আজও মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। গল্পের শুরুতে আমরা মাদ্রাসার একটি অফিসে দেখতে পাই এই মাদ্রাসার 3 জন ওস্তাদকে, যেখানে ওস্তাদ সামির, ওস্তাদ রহিম ও ওস্তাদ ইয়ানুরকে বলছিল, আপনারা খুব দ্রুত মাদ্রাসার বোর্ডে এই নোটিশ লাগিয়ে দিন, যেন ছাত্রছাত্রীরা সবাই সাবধান হয়ে যায়। দেশের অবস্থা মোটেও ভালো না। ওস্তাদ সামির সেখান থেকে চলে যাওয়ার পরে ইয়ানুর রহিমকে বলছিল, আমাদের উচিত এসব খবরাখবর নিয়ে বেশি চিন্তা না করা, সেটাই আমাদের জন্য ভালো। সেই মুহূর্তে আলো নিভে যায়। হঠাৎ একদল মানুষ এসে তাদেরকে নির্মমভাবে আঘাত করতে থাকে, আর রহিমের মাথা গলা থেকে আলাদা করে ফেলে। রক্তাক্ত সেই মাথাটি নিচে পড়ে যায়। এমন ভয়ানক কণ্ঠ শুনে আনিসার ঘুম ভেঙে যায়। সে ভয়ে ভয়ে আশেপাশে তাকায়, তাকে কে ডাকলো? ঘরের ভেতরে তো সবাই ঘুমিয়ে আছে। সে ভাবে হয়তো সে ভুল কিছু শুনেছে। সে উঠে বাতি জ্বালায়, এরপর ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খোলে। দরজা খুলতেই এক ভয়ঙ্কর দৃশ্য সে দেখতে পায়। গলা কাটা কিছু একটা তার দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর সেটি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে সে দরজা বন্ধ করে দিয়ে কাঁপতে থাকে। এই সময় তার বান্ধবী নুরুল সেখানে আসে। সে দেখতে চায় আনিসা কি দেখে এত ভয় পাচ্ছে। সে দরজা খুলতে গেলে আনিসা তাকে নিষেধ করছিল। নুরুল জোর করে দরজাটি খোলে, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। আনিসা কি দেখেছিল সেটা কিন্তু নুরুলকে জানায় না। এরপর সবাই আবার ঘুমিয়ে পড়ে। আপনারা যারা কাজের পাশাপাশি অথবা বাড়িতে বসে আমার মতো মুভি বর্ণনা করে অতিরিক্ত টাকা আয় করতে চান, তারা দ্রুত যোগাযোগ করতে পারেন। এর জন্য আপনার একটি কম্পিউটার থাকতে হবে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। পরের দিন সকালে তারা যখন ক্লাস করতে যাচ্ছিল, তখন নুরুল আনিসাকে জিজ্ঞাসা করে সে কি দেখে ভয় পেয়েছিল। তখন আনিসা জানায় সে অস্বাভাবিক একটি আত্মাকে দেখেছিল, যার গলা কাটা। এটা আবার শুনে ফেলে মাদ্রাসার একটি ছাত্র ছাত্রী। সেও এই বিষয় সম্পর্কে জানতে চায়, কিন্তু ক্লাসে দেরি হবে দেখে আনিসা সেখান থেকে চলে যায়। ছাত্রী ও তার বন্ধু আলী দুজন সবসময় একই সাথে থাকে। এই সময় তারা লক্ষ্য করে ওস্তাদ রিদওয়ান মাদ্রাসার বোর্ডে একটি নোটিশ লাগাচ্ছে, যেন সব ছাত্রছাত্রীরা সাবধান হয়ে যায়, মাদ্রাসার বেশি দূরে যেন না যায়, কেননা দেশের সাথে সাথে গ্রামের অবস্থাও ক্রমে অবনতি হচ্ছে। ওদিকে আমরা দেখি ফাতিমা নামের একজন মেয়েদের ক্লাস নিচ্ছিল। হঠাৎ করে মাইকে বলা হলো আজকের মতো লেখাপড়া স্থগিত করতে। সকল ছাত্রছাত্রীরা যেন তাদের ছাত্রাবাসে ফিরে যায়। এদিকে আমরা লক্ষ্য করি ছাত্রী ও আলী দুজনে মাদ্রাসার একটু পাশে এসে ধূমপান করছিল। তারা একটু দুষ্ট স্বভাবের, তবে দেশের এমন অবস্থার কারণে তাদের মন মানসিকতাও খুব একটা ভালো নেই। অন্যদিকে আমরা দেখতে পাই ওস্তাদ রিদওয়ান এই মাদ্রাসার দায়িত্বে থাকা ওস্তাদ বাগাসকে কথা শোনাচ্ছিলেন। কিছু একটা বিষয়ে তার উপর ক্ষিপ্ত ছিল আর বলছিল, আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন, কখন সিদ্ধান্ত নেবেন? বাগাস তখন জানায় মাদ্রাসার ঊর্ধ্বতন কর্মকর্তা না আসা পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এই সময় ফাতেমা সে তাদের দ্বন্দ্ব থামায়। অন্যদিকে আনিসা ভয়ঙ্কর কিছু দেখেছে এই বিষয়টি জানার জন্য দুই বন্ধু তার কাছে আসে। এই সময় ওস্তাদ বাগাস সেখানে চলে আসে, আর তিনি বুঝে যান যে এই দুই বন্ধু ধূমপান করেছে। তারা অস্বীকার করলে ওস্তাদ তাদের চালাকি বুঝে যায়, আর আলীর টুপির ভেতর থেকে দিয়াশলাই বের করে। ওস্তাদ বকাঝকা না করে তাদেরকে সুন্দর করে বোঝায় যে এমন কিছু করো না যেটা তোমাদের জীবনকে নষ্ট করে। এরপর সন্ধ্যা নামে। ছাত্রী ও আলী একসাথে কথা বলছিল, যার মাধ্যমে আমরা বুঝতে পারি মাদ্রাসার অনেক ছাত্রছাত্রী চলে গিয়েছিল, তারা আর ফিরে আসেনি। এমনকি ওস্তাদ রহিম ও ইয়ানুর অনেক দিন ধরে নিখোঁজ, তারা কোথায় গেল? এই বিষয়গুলো নিয়ে পুরো মাদ্রাসায় কথা হচ্ছে। এখানে স্পষ্ট বোঝা যায় যে ওস্তাদ রহিম ও ইয়ানুরকে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হয়েছে, সেই বিষয়টি এই মাদ্রাসার কেউই জানে না, অথবা গোপন করা হয়েছে। ওদিকে আনিসা ঘরে কাজ করছিল একদম একা। এ সময় তার ঘরের জানালা খুলে যায়।
সে বুঝতে পারে না এমনটা কেন হলো। ধীরে ধীরে সে জানালার কাছে আসে। বুকের ভেতরটা ক্রমে কেঁপে উঠছিল। তবু সে এসে জানালাটা বন্ধ করে দেয়, কিন্তু ঘুরতেই দেখে পর্দার ওপাশে থাকা দরজাটি খুলে যাচ্ছে। এমন সময় ঘরে অদ্ভুত কিছু একটা ঢোকে। ভালো করে লক্ষ্য করলে সে বুঝতে পারে এই গলাকাটা আত্মাটাকে তো সেই দিন ভোরে সে দরজার বাইরে দেখেছিল। তার পুরো শরীর যেন পাথর হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সে আত্মাটি আবার বাইরে চলে যায়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সে দ্রুত বেরিয়ে সে দরজা বন্ধ করে দেয়। ভয়ে পুরো শরীর তার কাঁপছিল। হঠাৎ পেছন থেকে কেউ এসে তাকে ধরে। ঘুরে তাকাতেই দেখে সেই গলাকাটা আত্মাটি তার পেছনে। সে প্রাণ বাঁচানোর জন্য দ্রুত সেখান থেকে দৌড়াতে থাকে। পালিয়ে নিচে আসলেও আত্মাটিও সেখানে চলে আসে। সে ভয়ে দ্রুত বাথরুমে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে সে আবার পেছনে তাকায়, যেখানে আত্মাটি এখনো সেখানে দাঁড়িয়েছিল। সে আরো ভেতরে গিয়ে লুকায়। বুঝতে পারছিল না সে কি করবে। আশেপাশে কেউ নেই। এই নির্জন রাতে সে একদম একা। তার চোখে মুখে ভয় একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে আবার ধীরে ধীরে উঠে উকি দিয়ে দেখে আত্মাটি আছে কিনা, কিন্তু এবার আত্মাটি সেখানে নেই। অবাক করার বিষয় হলো তার একটু দূরেই একজন ওস্তাদ মাটিতে যেন কি করছে। ভালো করে লক্ষ্য করলে সে বুঝতে পারে সেখানে তাবিজ নিয়ে কিছু করা হচ্ছিল, অর্থাৎ এটা কালো জাদু ছাড়া আর কিছুই না। কিন্তু ওই ব্যক্তিটিকে অন্যদিকে আমরা দেখতে পাই ওস্তাদ সামির একটি ঘরে আসে, যেখান থেকে খুবই বাজে গন্ধ আসছিল। সে নাক ধরে ভেতরে ঢোকে, আর সেই ঘরে রাখা ছিল দুটি লাশ। এই দুটি লাশই হলো গল্পের শুরুতে নৃশংসভাবে মেরে ফেলা ওস্তাদ ইয়ানুর ও রহিমের। অর্থাৎ সেই রাতে এই দুইজনের মৃত্যুর ঘটনা ওস্তাদরা সকলেই জানেন, কিন্তু ছাত্রছাত্রীরা কেউ জানে না। লাশগুলো ক্রমেই পচে যাচ্ছিল। ওস্তাদ সামির তাদের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে আমরা দেখি কেউ একজন কালো জাদু করছিল। কালো জাদুর এক পর্যায়ে সে বিভিন্ন পশুর রক্ত মেশাতে থাকে। এমন সময় তার হাতে দেখা যায় দুটি কালো জাদুর পুতুল, আর তার উপরে কাফনের কাপড় লাগানো। যখনই সে পুতুলগুলো রক্তের ভেতরে ফেলে, তখনই লাশ দুটি উঠে বসে আর বলতে থাকে, সবাই মৃত, সবাইকে মরতে হবে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সামির ভয়ে নিজের চোখ বন্ধ করে স্থির হয়ে যায়। চোখ খোলা মাত্রই তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, কেননা লাশ দুটো ঘরে নেই। ভয়ে সে দৌড়ে দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু বাইরে থেকে অদ্ভুত সব শব্দ বেশি আসতে থাকে। তখনই ওপর থেকে একটি লাশ পড়ে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে গলা কাটা লাশ, যার হাতে রহিমের কাটা মাথা। ভয় পেয়ে পেছন থেকে আসতেই ইয়ানুরের লাশের সাথে তার ধাক্কা লাগে। সে ভয়ে ভয়ে ঘুরে তাকায়। কালো জাদুকর পুতুলের উপর রক্ত ছিটে দেওয়ার সাথে সাথেই লাশটি ওস্তাদের উপরে বমি করে। এদিকে আনিসা ভয়ে ভয়ে পালাচ্ছিল। তখনই ছাত্রের সাথে তার দেখা হয়। এমন সময় তারা দূর থেকে চিৎকার শুনতে পায়। দ্রুত তারা সেদিকে গিয়ে দেখে ওস্তাদ সামিরের পুরো দেহ রক্তে ভেজা। তারা দ্রুত বড়দের ডাকে। এরপর ওস্তাদকে ঘরে নিয়ে আসার পরে তারা জিজ্ঞাসা করে, ওস্তাদের সঙ্গে কি হয়েছে? আনিসা বলে, এ বিষয়ে আমি একটু হলেও আন্দাজ করতে পারি, কেননা আমার সাথেও বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে, আর এগুলো কালো জাদু ছাড়া আর কিছু না। এই সময় নুরুল বলে, বিশ্বাসী মানুষদেরকে এসব কালো জাদুর প্রভাব পড়ে না। তখন আনিসা বলে, তোমরা দেখোনি আমাদের নবীজির উপরেও করা হয়েছিল কালো জাদু? এই সময় সেখানে বাকি উস্তাদরা এসে সকল ছাত্রছাত্রীদেরকে নিজেদের ছাত্রাবাসে ফিরে যেতে বলে। এরই মধ্যে মাদ্রাসার বড় উস্তাদ কিয়াই সেখানে এসে পৌঁছায়। যে ঘরে লাশগুলো রাখা ছিল সে ঘরে গিয়ে তারা লাশগুলোকে খুঁজে পায় না। এটা দেখে বাগাসকে কিয়াই বলে, তুমি কেন এতদিন পর্যন্ত লাশগুলোকে দাফন করনি? বাগাস বলে, পুলিশের ভয়ে আমি রেখে দিয়েছিলাম, আর আপনার আসার অপেক্ষা করছিলাম। এটি শুনে কিয়াই বলে, এই কাজটা তোমার করা ঠিক হয়নি। রিদওয়ান তখন পেছন থেকে বলছিল, আমি বাগাসকে অনেকবার বলেছিলাম দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু সে নেননি। এটা শুনে কিয়াই বাগাসকে বলে, তোমাকে দায়িত্ব দেওয়াটা আমার ঠিক হয়নি। তুমি তো ভালো করে জানতে লাশ দিয়ে কালো জাদু করা হয়। আর জিজ্ঞেস করে তাদের মৃত্যু ও লাশ সম্পর্কে এখনো পর্যন্ত কারা কারা জানে। রিদওয়ান বলে, আমরা উস্তাদরা ছাড়া আর কেউই জানে না।
এটি শুনে কিউআই বলে, সকল ছাত্রছাত্রীদেরকে এক জায়গায় আনার ব্যবস্থা করো। এরপর কিউআই সবাইকে একসাথে করে নামাজ পড়াচ্ছিল। তখন ছাত্রী সামনের দিকে কিছু একটা অনুভব করে। সে ধীরে ধীরে মাথা তুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে একটি লাশ। ভয় পেয়ে সরে যাওয়ার সাথে সাথেই আশেপাশের সকলের নামাজ নষ্ট হয়ে যায়। এমন সময় সকলের চোখ কপালে উঠে যায়, কেননা সামনে তাদের ওস্তাদ কিউআই যে নামাজ পড়াচ্ছিল তিনি সেখানে নেই। নামাজ রেখে সে কোথায় চলে গেল? সকলে এই বিষয়টা যেন কোনোভাবেই বুঝতে পারছিল না। মাদ্রাসার এমন ভয়ঙ্কর পরিস্থিতির জন্য সকল ছাত্রছাত্রীদেরকে এক জায়গায় নিয়ে এসে একসাথে থাকার ব্যবস্থা করা হয়, কেননা একা থাকলে যে কারোর সাথেই ঘটতে পারে অস্বাভাবিক ঘটনা। ছেলে এবং মেয়েদের মাঝে পর্দা দিয়ে থাকার ব্যবস্থা করা হয়। এরপর আলো নিভিয়ে দেওয়া হলে ছাত্রী ও আলী দুজন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে এখান থেকে বেরিয়ে চলে যায় মাদ্রাসার অফিস রুমে। এই দুইজন অনুসন্ধান করতে এসেছে যে মাদ্রাসায় আসলে কি হচ্ছে। খোঁজাখুঁজি করতে তারা একটি পেপার দেখতে পায়, যে পেপার থেকে তারা বুঝতে পারে পুরো দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন, আর দেশের এমন ভয়ঙ্কর অবস্থার কথা ওস্তাদরা ছাত্রছাত্রীদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। পরিস্থিতি খারাপ হয়েছে তা ছাত্রছাত্রীরা জানত, কিন্তু এতটা খারাপ হয়েছে সেটা তাদের ধারণার বাইরে। এটা তারা জানত না যে মানুষদেরকে নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে। এই সময় সেখানে কেউ একজন আসলে তারা ঘরের ভেতরে লুকিয়ে পড়ে। ওদিকে আনিসার ঘুম ভেঙে যায়। উঠে দেখে আশেপাশে কেউই নেই। তাহলে এতগুলো ছাত্রছাত্রী গেল কোথায়? এমন সময় পেছন থেকে শব্দ শোনে। তাকিয়ে দেখে নুরুল অদ্ভুতভাবে বসে আছে। তাকে দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। আনিসা তার কাছে যেতেই নুরুল ঘুরে তাকায়। তার ভয়ঙ্কর চেহারা দেখে আনিসা স্তব্ধ হয়ে যায়। নুরুলের চোখগুলো একদম সাদা, ঠিক যেন জীবন্ত লাশের মতো, যে অনবরত বলছিল সবাই মৃত, সবাই মরবে। এটা বলতে বলতেই আনিসার দিকে এগিয়ে আসছিল। তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এটা তার ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এরপর ফ্রেশ হওয়ার জন্য সে বাইরে যাচ্ছিল। তখনই কিছু একটা যেন তাকে ডাকলো। সে দাঁড়িয়ে পড়ে। আশপাশে তো কেউ নেই। হঠাৎ সে আত্মাটি তার কানের কাছে এসে বলে, কিউআইয়ের ঘর। আনিসা ভাবতে থাকে এটা কি হলো। ওদিকে সেই দুষ্ট দুই বন্ধু চলে যায় সামিরের সেবা করার জন্য, কেননা তার অবস্থা এখন খুবই করুণ। শরীরের বিভিন্ন অংশ পচতে শুরু করেছে। স্পষ্টভাবে বোঝাই যাচ্ছিল যে এগুলো কালো জাদুর প্রভাব। এই সময় ছাত্রী বলে, আমাকে আমার বাড়িতে যেতে হবে, জানি না বাড়ির মানুষ কেমন আছে। আলী বলে, এত চিন্তা করছো কেন? তারা ভালোই আছে। ছাত্রী বলে, তোমার বাবা মা দেশের বাইরে, এজন্য তোমার এ নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু আমার বাবা মার আমি ছাড়া কেউ নেই, তাদেরকে আমাকে দেখতে হবে। এটা বলে ছাত্রী সেখান থেকে চলে যায়। তখনই সামির উঠে বসে। আলী ভয়ে ভয়ে পেছনে তাকাতেই দেখে সামির বলছিল সবাই মৃত। ভয় পেয়ে সে পেছনে আসতেই সামির অদ্ভুতভাবে উঠে যায় আর আলীর দিকে আসছিল, যেটা দেখে আলী ভয় পেয়ে দরজা বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে আনিসা যখন কিউআইয়ের ঘরের সামনে যায় তখন সে আত্মাটি আবার তার কানের কাছে এসে কিউআইয়ের ঘরে যাওয়ার কথা বলে, কিন্তু কিউআইয়ের দরজা তো লাগানো। এবার কিন্তু আনিসা ভয় পায় না। সে বোঝার চেষ্টা করে লাশটি তাকে কি বোঝাতে চাচ্ছে। দরজা লাগানো থাকার কারণে সে ফাঁকা জায়গা দিয়ে ভেতর দিকে উকি দেয়, কিন্তু তেমন কিছুই দেখতে পায় না। তাই সে সেখান থেকে বাথরুমে ফিরে আসে, কিন্তু বাথরুমের ভেতরে যেতেই সে কোনায় একটি তাবিজ খুঁজে পায়। এমন সময় সে কাউকে দেখে নিচে ঝুঁকে পড়ে। ধীরে ধীরে উঠে দেখার চেষ্টা করে দূরে পাহাড়ের ভেতরে কে দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করলে সে বুঝতে পায় ওস্তাদ রেদওয়ান সেখানে কিছু একটা রাখছে। এটা দেখে আনিসা বোঝা যায় এসব কালো জাদু কে করছে। এ সময় নুরুল সেখানে আসলে আনিসা তাকে এই তাবিজ সম্পর্কে জানায়, কিন্তু নুরুল এ বিষয়ে কোনো গুরুত্ব না দিয়ে তাবিজটি ডাস্টবিনে ফেলে দেয়। কিছুক্ষণ পর নুরুল কাপড় ধুয়ে সেগুলো মেলে দিচ্ছিল। তখন সে লক্ষ্য করে পর্দার ওপাশে কেউ যেন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। সে পর্দাটি সরায়, কিন্তু ওপাশে কেউ নেই। হঠাৎ করে তার চোখগুলো জ্বলতে শুরু করে। নুরুলের এমন অবস্থা দেখে আনিসা তার কাছে ছুটে আসে। আনিসাকে কাছে পেয়ে নুরুল বলছিল সে চোখে কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ করে তার চোখ দিয়ে রক্ত আসতে থাকে। মুহূর্তে তার চোখ লাল হয়ে যায় আর তারা লক্ষ্য করে নুরুলের মুখ দিয়ে আসছে রক্ত।
ভেতরে হাত দিতেই মুখের ভেতর থেকে কাটা তার বেরিয়ে আসতে থাকে, এমনকি চোখ দিয়েও বেরিয়ে আসছিল তার কাটা। এত কষ্ট সে যেন কোনোভাবেই সহ্য করতে পারছিল না, আর তাই ছটফট করতে থাকে। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে সে পাশে থাকা কুয়োর ভেতরে পড়ে যায়। ভাগ্য ভালো ছিল যে আনিসা তাকে ধরে ফেলে। হঠাৎ করে নিচ থেকে কিছু একটা তাকে টেনে সেই গভীর কুয়োর ভেতরে নিয়ে চলে যায়। আনিসা তার চোখের সামনে প্রিয় বান্ধবীর এমন করুণ অবস্থা দেখে কান্না করতে থাকে। ওদিকে আমরা দেখতে পাই রিদওয়ান আবারও বাগাসের সাথে ঝগড়া করছে আর বলছিল, আপনি কেন এখন ছাত্রছাত্রীদেরকে বাড়িতে যেতে দিচ্ছেন না, আর কতজনকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দেবেন। বাগাস বলে, সম্মান দিয়ে কথা বলো, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি জানি কিভাবে দায়িত্ব পালন করতে হবে। এখানে হচ্ছে বাইরে আরও বেশি সমস্যা। এ সময় ফাতেমা তাদেরকে থামায়। সন্ধ্যার সময় মাদ্রাসায় প্রার্থনার আয়োজন করা হয় কালো জাদু থেকে বাঁচার জন্য। এরপর শুরু হয় প্রার্থনা। প্রার্থনা শুরু করার সাথে সাথে বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে ভর করে ভয়ঙ্কর জিন। ক্রমে মাদ্রাসার অবস্থা আরও খারাপ হতে থাকে। ছেলে মেয়েদের মুখ ও শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে। এমন অবস্থা দেখে ছাত্রী ও আনিসা চলে যায় ওষুধ আনার জন্য। এ সময় আলী ভেতরে যেতে চাচ্ছিল না, কেননা আক্রান্ত সামির সেই ঘরের ভেতর ছিল, যেখান থেকে তারা ওষুধ আনতে যাচ্ছে। ভেতর থেকে তারা যখন ওষুধ দিচ্ছিল তখন তাদের সামনেই দাঁড়িয়েছিল সামির, যে কাঁচ চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল আর সামিরকে জিজ্ঞেস করছিল, তোমার বাবা কেমন আছে। কথাটি শোনার পরে সামির তার পরিবারের জন্য চিন্তা করতে শুরু করে, আর তাই এই মুহূর্তে সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আনিসা তাকে থামানোর চেষ্টা করে আর বলে, তোমাকে এখানে অনেক প্রয়োজন। তবুও সে আনিসার কথা না শুনে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। যাবার পথে সে বিভিন্ন জায়গায় ভয়ঙ্করভাবে লাশ পড়ে থাকতে দেখে। চতুর্দিকে শুধু লাশ আর লাশ, আর এদেরকে শেষ করে ফেলেছে রাজনৈতিক দলের লোকেরা, যাদেরকে কালো জাদুর সাথে যুক্ত দেখেছে বা সন্দেহ হয়েছে তাদেরকে নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে। এরপর আমরা একজন মহিলাকে দেখি, যে তার হাজবেন্ডের জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু তার স্বামীকে সেখানে খুঁজে পায় না। অদ্ভুত একটি কালো ব্যাগ দেখতে পায় সেখানে। হঠাৎ পেছন দিক থেকে তার স্বামীর লাশ চলতে থাকে। এ সময় সেখান থেকে কালো পোশাক পরা একজনকে পালিয়ে যেতে দেখা যায়। হয়তো এগুলোই সেই রাজনৈতিক দলের লোকজন। অন্যদিকে ছাত্রী যখন লুকিয়ে লুকিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল তখন তাকেও দেখে ফেলে সেই লোকগুলো, আর ছাত্রীকে মারার জন্য তার পিছু নেয়। নিজের প্রাণ বাঁচিয়ে ছাত্রী পালাতে গিয়ে একটি গর্তের ভেতরে পড়ে যায়, আর সেখানে পড়েছিল অনেকগুলো লাশ। নিজেকে বাঁচানোর জন্য সে লাশের ভেতরে লুকিয়ে পড়ে। এজন্য সেই লোকগুলো তাকে আর খুঁজে পায় না। ওদিকে আমরা আনিসাকে মন খারাপ করে বসে থাকতে দেখি, যে ভাবছিল তার ছোটবেলার কথা। একদিন তার বাবা মা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল। এ সময় তার মা ছিল প্রেগনেন্ট, আর তার বাবা বলছিল মায়ের পেটে থাকা সন্তানকে কালো জাদুর জন্য বলি দেওয়ার কথা, এতে তারা অনেক ধনী হয়ে যাবে। কিন্তু তার মা এটা করতে চায় না। উপায় না পেয়ে সে নিজেই নিজের গলা কেটে ফেলে। এই ঘটনা থেকেই বোঝা যায় সেই গ্রামে কালো জাদুর প্রভাব কতটা ভয়ঙ্কর ছিল। পরের দিন আনিসা সাহস সঞ্চয় করে রেদওয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমাকে আপনি বলেন কোনো কালো জাদুর সাথে জড়িত আছেন কিনা। রেদওয়ান কিছুটা অবাক হয়, আর আনিসার মুখে এমনটা শুনে বিরক্ত হয়। আনিসা আবার বলে, আমি পাহাড়ে আপনাকে তাবিজে রাখতে দেখেছি, নুরুলের মৃত্যুর সময়ও আপনাকে সেখানে দেখেছিলাম। এটি শুনে রেদওয়ান বলে, তুমি আমাকে যেমনটা ভাবছো তেমনটা নয়। এটি বলেই সে সেখান থেকে চলে যায়। শিক্ষিকা ফাতেমা এসে আনিসাকে বোঝায় তিনি এমনটা করতেই পারেন না, বরং ওস্তাদ রেদওয়ান চেষ্টা করছেন এই কালো জাদুর রহস্য উদ্ঘাটনের জন্য। এরপর আনিসাকে শান্ত করে বান্ধবীদের জন্য গরম পানি আনতে রান্নাঘরে পাঠায়। ওদিকে আমরা ছাত্রীকে দেখি যে এতক্ষণে নিজের গ্রামে পৌঁছে গেছে। বাড়িতে যাওয়ার সময় সে লক্ষ্য করে লাশের খাটিয়ে নিয়ে রাস্তায় অনেকজন দাঁড়িয়ে আছে। কবরস্থানের সামনে বেশ কিছু মানুষ সেই লাশগুলোকে কবর দিতে দিচ্ছিল না, কেননা যাদেরকে মারা হয়েছে তারা কালো জাদুর সাথে যুক্ত ছিল। এরপর ছাত্রী তার বাড়িতে পৌঁছায়। এখানে দেখতে পারি সেই মহিলাটি হলো ছাত্রীর মা, যার হাজব্যান্ডকে মেরে ফেলা হয়েছিল। ছাত্রী তার বাবার কথা জিজ্ঞাসা করতেই মা কান্নায় ভেঙে পড়ে। এরপর বাবার মৃতদেহ দেখায়, কিন্তু তার বাবা তো তান্ত্রিক বা কালো জাদুর সাথে যুক্ত ছিল না, সে খুব ভালো মানুষ ছিল, তাহলে তার সাথে কেন এমনটা হলো। তখন মা জানায় তার বাবাকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। বাবার মৃত্যুর বেশ কিছুদিন হওয়ার পরেও কেন তাকে এখনো দাফন করা হয়নি।
তখন মা জানায় গ্রামের লোকেরা কালো জাদুকর বা কালো জাদুর সাথে সন্দেহ ব্যক্তিদের মৃত্যু হলে তাদেরকে কবর দিতে দিচ্ছে না। উপায় না পেয়ে ছাত্রী তার বাবাকে বাড়ির উঠোনে কবর দিতে চায় আর মাকে বলে এই বিষয়টি যেন কেউ না জানে। গভীর রাতে লোকচক্ষুর আড়ালে তাদের বাড়ির উঠোনেই বাবাকে কবর দেয়। এমনভাবে কবর দেয়া হয় যেন বোঝায় না যায় এখানে কাউকে কবর দেয়া হয়েছে। পরের দিন ছাত্রী তার মাকে মাদ্রাসায় নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু সে আসে না, বরং বলে আমাকে তোমার বাবার লাশকে পাহারা দিতে দাও আর তুমি দ্রুত মাদ্রাসায় ফিরে যাও, কেননা এখানে থাকলে তোমার বিপদ হতে পারে, আর আমার জন্য দোয়া করো। এটা বলেই তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হয়। ওদিকে আমরা আনিসাকে দেখি যে গরম পানি নেয়ার জন্য রান্নাঘরের ভেতর ঢুকে। এখানে রান্না করছিল একজন কর্মী। আনিসা পানি গরম হয়েছে কিনা সেটি দেখার জন্য ঢাকনা খোলে। খোলার সাথে সাথেই দেখে সেই কর্মীর কাটা মাথা ফুটন্ত পানির ভেতরে। আনিসা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই সেই কর্মী তার সামনে আসে, যার পুরো চোখ সাদা ছিল। এরপর আনিসার সামনেই নিজেই নিজের গলা কেটে ফেলে। ওদিকে ফাতেমা সামিরের ক্ষত স্থানগুলি পরিষ্কার করে দিচ্ছিল। তখনই আলো নিভে যায়। আনিসা সেখানে আসে ফাতেমাকে বলার জন্য যে তার সাথে কি ঘটেছে, কিন্তু ঘরে ঢুকে দেখে শিক্ষিকা ফাতেমা সেখানে নেই। সে লক্ষ্য করে পাশেই পর্দার পেছনে কেউ আছে। ধীরে ধীরে সেখানে গিয়ে পর্দা সরাতে দেখে অদ্ভুতভাবে বসে আছে ফাতেমা, আর আনিসার দিকে ভয়ঙ্করভাবে তাকায়। এ সময় ফাতেমা নিজেই নিজের আঙুলগুলো এক এক করে কেটে ফেলছিল। আনিসা খুব ভয় পেয়ে যায়। সে সেখান থেকে পালাতে চাইলেও দরজা একাই বন্ধ হয়ে যায়। ফাতেমা তার উপরে হামলা করে। আনিসা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও ফাতেমার শক্তির সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। এজন্য সে দোয়া পাঠ করতে শুরু করে। দোয়ার শক্তির কারণে শয়তান যেন কোনোভাবে আনিসাকে আঘাত করতে পারছিল না। তাই সে শয়তানটি ফাতেমার হাতে থাকা কেচি ফাতেমার মাথার ভেতরে ঢুকিয়ে দেয়। সাথে সাথে ফাতেমা মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে আনিসাকে দেখি মন খারাপ করে বসে আছে। তখনই সেই আত্মা আবারও তার কাছে এসে কিউয়ের ঘরে যেতে বলে। আনিসা ভাবতে থাকে কেন সে আত্মাটি বারবার তাকে কিউয়ের ঘরে যেতে বলছে। এজন্য সে কিউয়ের ঘরের কাছে যায় আর ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু দরজাটি তালা দিয়ে বন্ধ করা। কিভাবে সে ঢুকবে? এজন্য সে ওস্তাদ বাগাস ও রিদওয়ানকে বলে কিউয়ের রুম চেক করতে। তার মন বলছে কিউয়ের ঘরের ভেতরে কিছু একটা আছে। রিদওয়ান বলে এটা ঠিক নয়, একজনের ঘরের ভেতরে তার ব্যক্তিগত জিনিসপত্র থাকতে পারে। এ সময় ছাত্র সেখানে এসে ওস্তাদদের বলে দেশে এত কিছু ঘটে যাচ্ছে আর আপনারা ব্যক্তিগত জিনিস নিয়ে পড়ে আছেন। তারপর আনিসাকে বলে চলো আমরা নিজেরাই দেখব। এরপর তালা ভেঙে তারা ঘরে ঢুকতেই এক পচা গন্ধ পায়। এমনকি ভেতরে ছিল কালো জাদুর বিভিন্ন জিনিসপত্র। তাহলে তাদের বড় ওস্তাদ কিউই কি সব কালো জাদু করছিল? এটা জানার পরে সকল ছাত্রছাত্রীরা আনিসাকে বিশ্বাস করতে শুরু করে আর রিদওয়ানকে সন্দেহের বশে তাকে বেঁধে ফেলা হয়। এরই মধ্যে সন্ধ্যা নেমে আসে আর সকলে মিলে সিদ্ধান্ত নেয় এবার তারা তল্লাশি করবে রিদওয়ানের ঘর। তাদের সাথে আরও একটি ছেলে ছিল যাকে রহিম ও আনোয়ারের লাশ নৃশংসভাবে মেরে ফেলে। এর মধ্যে আনিসা ও ছাত্রী রিদওয়ানের দরজা খুলে ফেলে। ছাত্রী ভেতরে প্রবেশ করার সাথে সাথে দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে যায়। কোনোভাবেই তার দরজাটি খুলতে পারছিল না। এই সময় আনিস লক্ষ্য করে সেই মহিলার আত্মাটি এবার বাগাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? আনিসার কাছে বিষয়টি খুব সন্দেহ লাগে। আনিসা সেখানে গিয়ে দরজার ফাঁকা দিয়ে দেখে ভেতরে কেউ একজন কালো জাদু করছিল। হঠাৎ দরজা খুলে যায় আর কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে ভেতরে ফেলে। ওদিকে আমরা দেখি মাদ্রাসার ছেলেগুলো আহত সেই ছাত্রকে মাদ্রাসার ভেতরে নিয়ে এসে রিদওয়ানকে খুলে দেয়। রিদওয়ান চেক করে দেখে ছেলেটি মারা গেছে। এই সময় আলো নিভে যায়। ওস্তাদ রিদওয়ান দ্রুত সকল দরজা বন্ধ করে দিতে বলে। ওদিকে আনিসা দেখতে পায় কালো জাদু করছে তাদেরই সবচেয়ে প্রিয় শিক্ষক ওস্তাদ বাগাস। সে শয়তানের পুজো করছিল আর কালো জাদু পুতুল দিয়ে আনিসার শরীরকে মারাত্মকভাবে আঘাত করছিল। আনিসা প্রচুর কষ্টে তাকে জিজ্ঞাসা করে আমরা তার কি ক্ষতি করেছিলাম। বাগাস বলতে থাকে তোমরা আমার কাজের বাধা হয়ে দাঁড়িয়েছ, আমি তো শুধুমাত্র পথভ্রষ্টদের শাস্তি দিতে চাচ্ছিলাম। এরপরে সে কিছু রক্ত মুখে দিয়ে ছিটিয়ে দিচ্ছিল সামনে থাকা বেশ কিছু পুতুলের ওপরে। অর্থাৎ সে এখন আরও কিছু ছাত্রছাত্রীদের ওপর কালো জাদু করতে চলেছে। এদিকে মাদ্রাসার ভেতরে সে ছাত্রছাত্রীগুলো লক্ষ্য করে
ঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছে মৃত সেই ছাত্রছাত্রীরা। লাশগুলো জীবিত হয়ে এবার মাদ্রাসার ভেতরে ঢোকার চেষ্টা করছে। এমন পরিস্থিতি দেখে সকলে একসাথে বসে প্রার্থনা করতে শুরু করে। এর মধ্যে ছাত্রী মুক্ত হয়ে বাগাসের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে এমন ভয়ঙ্কর অবস্থা, যেখানে আনিসাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই সময় ছাত্রী ও বাগাসের ভেতরে লড়াই শুরু হয়। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পরে ছাত্রী বাগাসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই সময় আনিসা ছাত্রীকে সেখানে থাকা মাটির পাত্রটি ভেঙে ফেলতে বলে। পাত্রটি ভেঙে ফেলার সাথে সাথেই সকল লাশগুলো নিস্তেজ হয়ে যায়। এরপর বাগাসকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে আটকে রাখা হয়। এই সময় তারা দেখতে পায় আকাশ থেকে একটি আগুনের পিণ্ড বাগাসের রুমের ভেতরে এসে পড়ে। এতে বাগাসের রুমের ভেতরে ক্রমে আগুন ছড়িয়ে পড়তে থাকে, যে আগুনের কষ্টে ছটফট করতে করতে বাগাসের সেখানেই মৃত্যু হয়। এদিকে ওস্তাদ সামির তার জ্ঞান ফিরে পায়, অর্থাৎ তার ওপর থেকে কালো জাদুর প্রভাব কেটে গেছে। মাদ্রাসার সকল মৃত ছাত্রছাত্রীদেরকে পাশেই কবর দেয়া হয়, আর আনিসা একা বসে তাদের কথাই মনে করছিল। এই সময় তার পাশে বসেছিল সেই মহিলার আত্মাটি, আর এটি হলো আনিসার মা। আনিসা শান্ত দৃষ্টিতে তার মায়ের আত্মার দিকে তাকিয়ে থাকে। গল্পের একদম শেষে লেখার মাধ্যমে আমাদেরকে জানানো হয় এটি সম্পূর্ণ সত্য ঘটনা থেকে নির্মিত, যেটি 1998 সালের সময়কাল নিয়ে তৈরি। তবে মুভিটি কিছুটা আকর্ষণীয় করার জন্য সত্য ঘটনার সাথে কিছু কাল্পনিক দৃশ্য যুক্ত করা হয়েছে।